হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব ফালকন 9 এই রকেটটার ব্যাপারে। ঠিক আছে? দেখো, আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল সায়েন্স পেজ থেকে এই আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। এই আর্টিকেলটা কিন্তু ফালকন 9 এর উপর বেস করে কিন্তু লেখা। ঠিক আছে? এই আর্টিকেল ফালকন 9 কে কিন্তু ডিল করছে। তো এর দ্বারা ইন্সপায়ার হয়ে কিন্তু আজকে আমাদের টপিক। এবার তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো যে স্পেস কি আদৌ ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট? তোমরা যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তারা তো সবাই জানো যে রিলেটেড স্পেস রিলেটেড মিশন কতটা ইউপিএসসির জন্য গুরুত্বপূর্ণ। বাট যারা রিসেন্ট প্রিপারেশন স্টার্ট করছো তাদেরকে দেখো আমি সেম জিনিসটা তোমাদের একটা কোয়েশ্চেনের থ্রুতে দেখাচ্ছি। এটা 2025 এর ইউপিএসসির কোয়েশ্চেন প্রিলিমসের। ঠিক আছে? কি জিজ্ঞাসা হচ্ছে, কনসিডার দ্য ফলোইং স্পেস মিশন Axiom 4 SpaceX Gaganyaan. How many of the space mission given above encourage and support microgravity research? তাহলে বুঝতে পারছো কতটা স্পেস মিশনের কতটা ডিটেলসে যে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। এখান থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারি যে কোনো স্পেস মিশন বা স্পেস রিলেটেড কোনো কিছু, ফর এক্সাম্পল লঞ্চ ভেহিকেল, স্যাটেলাইট, এগুলো যদি নিউজে থাকে তাহলে কিন্তু আমাদের সেটাকে খুব ভালো করে ফোকাস করে কিন্তু পড়তে হবে। কোয়েশ্চেন আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে? তার জন্যই কিন্তু আজকে আমাদের এই পার্টিকুলার টপিকটা ফালকন 9। এটা কিন্তু একটি রিইউজেবল রকেট। আমরা কিন্তু দেখবো এর ব্যাপারে ডিটেলস। এবার আমরা যখন কোনো একটা টপিক করি, কি করি? প্রথমে তার ডাইমেনশন গুলো বুঝে নিই যে কোন ডাইমেনশন, মানে বাউন্ডারিটা সেট করে নিই। ঠিক আছে? আমরা প্রথমে কনটেক্সট দেখব। এরপর যে বেসিক ওভারভিউ ফালকন 9 এর সেটা জানবো। তারপরে এটাকে গেম চেঞ্জার কেন বলা হচ্ছে এটার ব্যাপারে আমরা দেখব। হয়ে গেলে আমরা এর যে ক্যাপাবিলিটি সেটার ব্যাপারে আমরা পড়বো। তারপর ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক শিফট উইথ ফালকন 9 সেটা আমরা জানবো। আর এরপরে যে ইন্ডিয়া এই রিইউজেবল রকেট বানানোর জন্য কি এফর্ট নিচ্ছে, কি করছে সেটাও কিন্তু আমরা জানবো। ইন্ডিয়াস এফর্ট বিল্ডিং রিইউজেবল ফিউচার। ঠিক আছে? এরপরে একটি প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেন আছে যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। বোঝা গেল? দেখো, কনটেক্সট দিয়ে আমরা স্টার্ট করি। কনটেক্সট বোঝার আগে না একটা ডিটেলস জেনে নাও যে ফালকন 9 এটি হচ্ছে একটা রকেট। ঠিক আছে? রকেট মানে যার সাহায্যে আমরা ধরো কোনো স্যাটেলাইটকে অরবিটে লঞ্চ করি। বোঝা গেল? এবার জেনারেলি কি হয় যে যখন এই রকেটটা এখান থেকে উঠলো, ওঠার পর স্যাটেলাইট উঠে যেয়ে স্যাটেলাইটটাকে লঞ্চ করলো, করার পর রকেটটা এখানেই নষ্ট হয়ে গেল অ্যাটমসফিয়ারে। কিন্তু ফালকন 9 কি হয়, রকেটটা লঞ্চ করার পর না আবার আর্থে চলে আসে। রিইউজেবল ফিচার্স, এর জন্যই কিন্তু এটাকে গেম চেঞ্জার বলা হচ্ছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু মানে স্পেস মিশনের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ডাইমেনশন। ঠিক আছে? রিইউজেবিলিটি ফিচার্সটা এবার লঞ্চ করার পর চলে আসছে। এইবার বোঝো এই কনটেক্সটে কি আসছে। যখন লঞ্চ করার পর যখন চলে আসছে, আস্তে আস্তে যখন আর্থের অ্যাটমসফিয়ারে ঢুকছে, এই টাইমে কি হচ্ছে, এই যে এই রকেটটা আছে এইটা আর্থের অ্যাটমসফিয়ারে আসার সময় কিছু মেটালিক পার্টিকেল আছে, যেমন লিথিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো না রিলিজ করছে এই আপার অ্যাটমসফিয়ারে। ধরো এই যে এই আর্থের আপার অ্যাটমসফিয়ারে এগুলো রিলিজ করছে। এর ফলে কি হচ্ছে, এই মেটালিক যে পার্টিকেলগুলো আছে সেগুলো কেমিক্যাল রিঅ্যাকশন করছে। কেমিক্যাল রিঅ্যাকশন করার পরে ওই যে আপার অ্যাটমসফিয়ারের যে স্টেবিলিটি সেটাকে কিন্তু ডিস্টার্ব করছে। যেমন কেমিক্যাল রিঅ্যাকশনের সাহায্যে যে ওজোন লেয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, তোমরা সবাই জানো ওজোন লেয়ার আছে, ওই ওজোন লেয়ারকে কিন্তু হার্ম করছে। এর সাথে সাথে আর্থের যে থার্মাল ব্যালেন্স আছে সেটাও কিন্তু ডিস্টার্ব হচ্ছে। বোঝা গেল যে কিভাবে রকেটটা আসার সময় মেটালিক পার্টিকেল সাবস্টেন্সিয়াল মেটালিক পার্টিকেল ইনক্রিজ করছে, এর ফলে যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে তার ফলে ওজোন লেয়ার, আর্থের থার্মাল ব্যালেন্স এগুলো কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে? এটাই কনটেক্সট বুঝে নিলে। এইবার আসছি আমরা বেসিক ওভারভিউ অফ ফালকন 9 এ। প্রথমে জেনে রাখো এটা কে ম্যানুফ্যাকচার করেছে। এটা কি নাসা ম্যানুফ্যাকচার করেছে না ইসরো করেছে? না, এটা একটা প্রাইভেট স্পেস কোম্পানি স্পেস এক্স, ইলন মাস্কের। ঠিক আছে? এই স্পেস এক্স কোম্পানি কিন্তু এই রকেটটাকে বানিয়েছে। বোঝা গেল? আর এটা মনে রাখবে যে এই পার্টিকুলার রকেটটা একটি ইঞ্জিন দ্বারা কিন্তু পাওয়ার করা হয়, সেটার নাম হচ্ছে মার্লিন ইঞ্জিন। আর এই ইঞ্জিন যেটা আছে এটা কি ইউটিলাইজ করে, রকেট গ্রেড কেরোসিনের সাথে লিকুইড অক্সিজেন, এটাকে কিন্তু ফিউয়েল হিসেবে ব্যবহার করে।
আরেকটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু একটি লিকুইড প্রোপেলেন্ট রকেট, ঠিক আছে? আর এই পয়েন্টটা না খুব ইম্পর্টেন্ট। মানে এটা পুরোপুরি, এই রকেটটা পুরোপুরি না লিকুইড ইঞ্জিনের উপর কিন্তু রিলাই করে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফালকন 9 রিলাইজ এন্টায়ারলি অন লিকুইড ইঞ্জিন, ঠিক আছে? তো আমরা জানলাম কে বানিয়েছে, আর মার্লিন ইঞ্জিন সম্পর্কে জানলাম, আর এটা লিকুইড প্রপেলেন্ট রকেট, কোনো রকম সলিড বুস্টার যেগুলো হচ্ছে আমাদের যেমন পিএসএলভি, জিএসএলভিতে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? সেখানটায় কিন্তু এগুলো কিন্তু এই সলিড বুস্টার কিন্তু ইউজ করে না, ঠিক আছে? এইবার যেটাতে আসছি, যে রিউজিবিলিটি, এটা গেম চেঞ্জার কেন বলা হয়? দেখো, ফার্স্ট স্টেজ রিকভারি, এই রকেটের যে ফার্স্ট স্টেজটা আছে সেটাকে এমনভাবে ডিজাইন করা আছে এটা যাতে আর্থে আবার চলে আসতে পারে, আর এটা ভার্টিক্যাল ল্যান্ডিংও কিন্তু করে, ল্যান্ড ভার্টিক্যালি অন ল্যান্ডিং জোন, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, এর ফলে না কস্ট এফেক্টিভ, স্পেসের কস্ট এফেক্টিভনেস কিন্তু মানে প্রচুর কস্ট এফেক্টিভ হয়ে যাচ্ছে স্পেসের যাত্রা, ঠিক আছে, বা রকেট লঞ্চ করা। ইট রিডিউস কস্ট অফ অ্যাক্সেস স্পেস অ্যাক্সেস করার যে কস্ট সেটাকে অনেকটা বেশি কিন্তু রেশনালাইজ করে দিচ্ছে এই পার্টিকুলার রিউজেবল লঞ্চিং সিস্টেম রকেট, ঠিক আছে? এটা আমরা বুঝে গেলাম। এরপরে আমাদের যেটা জানতে হবে যে এই রকেটের ক্যাপাবিলিটি কতটা। দেখো, লো আর্থ অরবিটে এটি কিন্তু অ্যারাউন্ড 22,800 কিলোগ্রাম পর্যন্ত পেলোড কিন্তু লো আর্থ অরবিট, যেমন তোমরা সবাই জানো আর যদি হয় লো আর্থ অরবিট হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে জিও স্টেশনারি, জিও সিঙ্ক্রোনাস অরবিট হয়, জিও ট্রান্সফার অরবিট হয়, ঠিক আছে? তো লো আর্থ অরবিট, এই অরবিটে কিন্তু অ্যারাউন্ড 22,800 কিলোমিটার 800 কিলোগ্রাম পর্যন্ত পেলোড কিন্তু এই লঞ্চ যে ফালকন 9 রকেট আছে সেটা কিন্তু ডেলিভার করতে পারে। আর যখন জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে চলে আসছে, জিটিও, যেটা অনেক দূরের অরবিট, সেখানে অ্যারাউন্ড 8,300 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু পেলোড কিন্তু নিয়ে যেতে পারে এই রকেটটা। কতটা হেভি রকেট বুঝতে পারছো? আর এর সাথে সাথে এ কিন্তু ক্রিউ মিশনকেও কিন্তু সাপোর্ট করে। এর যে প্রাইমারি ভিকেল আছে, মানে ক্রিউ ড্রাগন ক্যাপসুল আছে, তার সাহায্যে কিন্তু অ্যাস্ট্রোনটদের ধরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যাওয়া, ওখান থেকে নিয়ে আসা, এগুলো কিন্তু এই রকেটের থ্রুতে, এই রকেটের ক্রিউ ড্রাগন ক্যাপসুল এর সাহায্যে কিন্তু এটা করা হয়। বোঝা গেল এর ক্যাপাবিলিটিটা? এইবার যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক শিফট ফালকন 9 এর প্রতি, সেটা সম্পর্কে আমরা জানি। দেখো, রিসেন্টলি না ইসরো কি করেছে, এই জিস্যাট-20 স্যাটেলাইট এটা লঞ্চ করতে কিন্তু ফালকন 9 যে এই যে রকেটটা আছে তার কিন্তু হেল্প নিয়েছে। আর এটা কেন করেছে, রিজন ফর চয়েস কেন করেছে? দেখো, আমাদের যে ট্র্যাডিশনাল লঞ্চ ভেহিকল আছে LVM-3, ঠিক আছে, জিএসএলভি মার্ক 3, ঠিক আছে, সেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি কি 4000 কেজি পর্যন্ত পেলোড আমরা জিটিওতে ট্রান্সফার করতে পারি, জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে। বাট এই যে জিস্যাট-20 এই যে স্যাটেলাইটার যে ওয়েট, সেটা অ্যারাউন্ড 4700 কিলোগ্রাম। তাহলে তো এটা আমাদের যে LVM-3 দিয়ে আমরা তো লঞ্চ করতে পারবো না, তার জন্য কিন্তু আমরা ফালকন 9 এ গেছি। আর এটা কিন্তু আমাদের একটা শিফট, মানে ট্র্যাডিশনালি যখন কোনো রকেটের কোনো স্যাটেলাইটের যখন ধরো ওয়েট আমাদের যে ক্যাপাসিটি তার থেকে বেশি হতো, তো আমরা জেনারেলি ইউরোপিয়ান এরিয়ান রকেট সেখানে যেতাম। কিন্তু রিসেন্টলি আমরা এই ফালকন 9 এই রকেটটার কিন্তু হেল্প নিয়েছি। বোঝা গেল? এইবার তো আমরা এটা দেখলাম, আমাদের এরপরের যে ডাইমেনশন আছে সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ইন্ডিয়াও কিন্তু চায় যে, আমরাও তো চাই যে আমাদের যে স্পেসের জার্নি সেটা মোর কস্ট এফেক্টিভ হোক, মোর প্রাইভেট পার্টি এখানে আসুক। তার জন্য কিন্তু ইন্ডিয়াও কিন্তু রিইউজেবল যে লঞ্চ ভেহিকেল তার উপর কিন্তু ফোকাস করছে। এখনো পুরোপুরি ডেভেলপড হয়নি, বাট এটা কিন্তু ডেমনস্ট্রেশন স্টেজে কিন্তু আছে। ইন্ডিয়াস এফর্ট বিল্ডিং রিইউজেবল ফিউচার। কি আছে, এটা কেন করা হবে, যে আমাদের যে ডিপেন্ডেন্সি আছে প্রাইভেট প্লেয়ার লাইক স্পেস এক্স, ঠিক আছে, তাদের উপর কমাতে কিন্তু আমরা এই কাজটা করছি। এছাড়াও কিন্তু লঞ্চিং এর যে কস্ট সেটাও কিন্তু আমরা এর সাহায্যে কমানোর চেষ্টা করছি। আর তার জন্য কি করছে দেখো, মিশনটা কি, RLV-TD, রিইউজেবল লঞ্চ ভেহিকেল টেকনোলজি ডেমনস্ট্রেটর, ঠিক আছে? এই ছবিটা দেখো, এটা থেকে বুঝতে পারবে। এই এটা কিন্তু একটাই উইং বডি ভেহিকেল, ঠিক আছে, এই মিনি শাটলের মতো দেখতে। সেটা কি করবে না, তোমাদের অ্যাটমসফিয়ারের কোনো স্যাটেলাইটকে নিয়ে যাবে, ওখানে লঞ্চ করে তারপরে কিন্তু আবার চলে আসবে। আর ইসরো কিন্তু যে এর যে ল্যান্ডিং এক্সপেরিমেন্ট এটা কিন্তু সাকসেসফুলি কন্ডাক্ট করেছে। বাট এটা এখনো পুরোপুরিভাবে ডেভেলপড হয়নি, কিছুদিন টাইম লাগবে, তারপরে কিন্তু এটা চলে আসবে। অ্যান্ড ইট উইল কনসিডার অ্যাজ এ হিউজ অ্যাচিভমেন্ট ফর ইসরো।
ঠিক আছে? এছাড়াও কিন্তু আমরা নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল যেটা আছে প্রজেক্ট সরিয়া এর আন্ডারে কিন্তু আমরা নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল ডেভেলপ করারও কিন্তু চেষ্টা করছি। ঠিক আছে? এই যে নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল হবে এনজিএলভি, ঠিক আছে? এটা একটা 3 স্টেজের লঞ্চ ভেহিকল হবে। আর পার্টিকুলারলি কিসের জন্য? যে হেভি লিফট রকেট এটা। মানে ধরো প্রচুর পেলোডের কোনো স্যাটেলাইট আছে, ঠিক আছে? সেটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই রকেটটার কিন্তু একটা ইম্পোর্টেন্ট রোল থাকবে। আর এটি একটা ইম্পোর্টেন্ট, দেখো একটা ইম্পোর্টেন্ট ডাইমেনশন আছে, এটা কিন্তু গ্রিন প্রপালশন ইউজ করবে। ঠিক আছে? এর সাথে, সাথে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন কিন্তু এই রকেটের একটা ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট। আর গোল কি হবে? যে আমাদের LVM-3 আছে, GSLV Mark 3 যেটা আছে সেটাকে কিন্তু রিপ্লেস করা। আর আমাদের এই যে ধরো স্যাটেলাইট মানে জিটিওতে স্যাটেলাইট হাই ওয়েটের স্যাটেলাইট নিয়ে যাওয়ার যে ক্যাপাসিটি সেটাকেও কিন্তু বুস্ট করা। 10 টন পেলোড ক্যাপাসিটি টু জিটিও ইন রিউজেবল মোড। ঠিক আছে? আমরা এটা কিন্তু করতে চাই। আর দেখো আমাদের একটা টার্গেট আছে, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন 2035 সালের মধ্যে আমরা চাই ভারতীয় অন্তরিক্ষ নিজেদের স্পেস স্টেশন বানাতে। ঠিক আছে? তার জন্য কিন্তু এই নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল, ঠিক আছে, এনজিএলভি, এটার রোল কিন্তু প্রচুর হতে যাচ্ছে। এটা ছাড়া কিন্তু আমরা আমাদের যে এই ভিশনটা আছে সেটা কিন্তু পূরণ করাটা কিন্তু অতটা ইজিলি পসিবল হবে না। তার জন্য কিন্তু আমাদের এই নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল এটার কিন্তু বানানোটা খুব ইম্পর্টেন্ট। আর প্রজেক্ট সরিয়ার আন্ডারে কিন্তু এটার কাজও চলছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা প্রথমে কনটেক্সট দেখলাম, কি হচ্ছে, কেন হচ্ছে, এই মেটালিক পার্টিকেলের সাহায্যে কি প্রবলেম হচ্ছে, বেসিক ওভারভিউ দেখলাম, কেন এটাকে গেম চেঞ্জার বলা হয় সেটা দেখলাম। এরপরে আমরা ক্যাপাবিলিটি দেখলাম, আর যে ইন্ডিয়া কিভাবে ফালকন 9 কে ইউজ করেছে সেটা দেখলাম। আর এর সাথে সাথে RLV-TD প্লাস হচ্ছে এনজিএলভি নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল প্রজেক্ট সরিয়ার আন্ডারে কি করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা জানলাম। এটা হয়ে গেলে এইবার তোমাদের এই প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেনটা সলভ করতে হবে। ঠিক আছে? যাতে একবার দেখে নাও তোমরা কতটা বুঝতে পেরেছো এই টপিকটা। ঠিক আছে? কোয়েশ্চেনটা সলভ করো, স্ক্রিনটা প্রথমে পজ করো, কোয়েশ্চেনটা সলভ করো, কমেন্ট সেকশনে যেয়ে আনসারটা জানাও। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা ICIS এর ওয়েবসাইটে চলে যাবে। সেম আর্টিকেলটা বাংলাতে দেওয়া আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, পড়ে কিন্তু এই টপিকটা নিয়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করবে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি ফার্দার কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানাবে, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিজলভ করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। and thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.